আছে তো দুটো ক্লাস আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই কোভিড-19 বন্ধের পূর্বে আমরা ক্লাসে দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়িয়েছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর আজকে আমরা আলোচনা করব অধ্যায় তৃতীয় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন। উৎপাদন তো ইংরেজি হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন তো আজকে আমরা উৎপাদন এবং উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। উৎপাদন, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোডাকশন। সাধারণত উৎপাদন বলতে বোঝানো হয় কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, এটাকেই আমরা আসলে উৎপাদন বলতে বুঝি। কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতির ভাষায় মানুষ মূলত কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, কারণ উৎপাদন কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বিভিন্ন দ্রব্যের আকার, আকৃতি, রূপ এগুলোর পরিবর্তন করে সেটাকে ব্যবহার উপযোগী করে তুলতে পারে। যেমন দেখো, আমাদের চারপাশে যা কিছু রয়েছে তার সবকিছুই কি আসলে প্রকৃতির দান, তাই না? মানুষ এগুলো কিন্তু তৈরি করেনি। মানুষ শুধুমাত্র এর কি করে থাকে, রূপ বা আকার, আয়তন এগুলোর পরিবর্তন করে সেটাকে তাদের ব্যবহার উপযোগী করে তুলতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে আসলে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। তার অর্থনীতিতে আসলে উৎপাদন বলতে বোঝানো হচ্ছে যে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। এক্ষেত্রে উপযোগ বলতে আসলে কোনো দ্রব্যের উপকারিতাকে বোঝায়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে বনের যে গাছ, সেটা কিন্তু আসলে সরাসরি মানুষের কোনো কাজে আসে না। এরপর যখন ওই কাঠটাকে, গাছটাকে কেটে কাঠ তৈরি করা হয় এবং সেই কাঠ থেকে যখন বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়, যেমন চেয়ার, টেবিল, খাট, এগুলো কি করে থাকে, মানুষ ব্যবহার করে থাকে। অর্থাৎ তখন এগুলোর উপযোগ সৃষ্টি হয়, তখন এগুলো কি হচ্ছে, উপযোগ, ব্যবহার উপযোগী হচ্ছে। এটাকেই বলা হচ্ছে আসলে মূলত উৎপাদন। অর্থাৎ এক্ষেত্রে কি হয়েছে, নতুন উপযোগ সৃষ্টি হয়েছে। তার মানে কি, আসলে মানুষ কোনো কিছুই সৃষ্টি করে না, শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বিভিন্ন জিনিসগুলো আকার, আকৃতি, আয়তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। তো সেদিক থেকে আমরা বলতে পারি, তাহলে আমরা এই আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম, যে আসলে মানুষ শুধুমাত্র প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে নিজের শ্রম এবং মূলধন নিয়োগ করে তা অধিকতর উপযোগ বা ব্যবহার উপযোগী করে তুলতে পারে। এই জন্য উৎপাদন সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেছেন, এই বস্তু জগতে মানুষ বস্তুকে পুনর্বিন্যাস করে তা শুধুমাত্র অধিকতর উপযোগী বা ব্যবহার উপযোগী করে তুলতে পারে। তাহলে আমরা উৎপাদন বলতে কি বোঝায় সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে উৎপাদনের উপকরণ সম্পর্কে জানবো। উৎপাদনের উপকরণ। উৎপাদন এই কথাটি আসলেই আসলে এর সাথে সম্পৃক্ত উপকরণের সম্পর্কটা চলে আসে, কেন উৎপাদন মূলত নির্ভর করে উপকরণের উপর। উৎপাদনে এই অর্থাৎ কোনো কিছু উৎপাদন তৈরি করতে গেলে, কোনো কিছু সৃষ্টি করতে গেলে যে বস্তু বা সেবা কর্ম প্রয়োজন, এগুলোকে একত্রে বলা হয় উপকরণ। তাহলে আমি কি বললাম, যে আসলে কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা কর্ম প্রয়োজন সেগুলোকে একত্রে বলা হয়ে থাকে উৎপাদনের উপকরণ। যেমন আলো, বাতাস, ভূমি, যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রম, এগুলো সবই হচ্ছে কি আসলে যে কোনো একটা বস্তু যদি বা যে কোনো কিছু আমরা তৈরি হতে চাই, তাহলে এগুলো কি এই সংশ্লিষ্ট বিষয়গুলো উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে, এগুলো প্রয়োজন। উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত এসব উপাদান বা উপকরণ সমূহকে প্রধানত চার ভাগে ভাগ করা, অর্থাৎ উৎপাদনের এই উপকরণগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। এগুলো কি কি? একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা কি বললাম, যে আসলে কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবা কর্ম প্রয়োজন, এগুলোকে একত্রেই বলা হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের এই উপকরণগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন।
তাহলে আসলে প্রথমে আমরা ভূমিটা কি এই সম্পর্কে একটু জেনে নিই, যে আসলে সাধারণত ভূমি বলতে মাটি বা ভূপৃষ্ঠকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা কি বলি যে আসলে ভূমিটা কি, ভূমি বলতে সাধারণত আমরা মাটিকে বুঝে থাকি বা ভূপৃষ্ঠটাকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে বলা হচ্ছে যে আসলে ভূমি বলতে শুধুমাত্র ভূপৃষ্ঠকে বোঝায় না, বরং অর্থনীতিতে উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক উপাদানই হচ্ছে ভূমি। তাহলে আমরা কি বললাম যে অর্থনীতিতে ভূমি বলতে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত সকল প্রাকৃতিক সম্পদকে একত্রে বলা হয়ে থাকে ভূমি। এই অর্থে যদি আমরা বলি তাহলে ভূমি বলতে মাটি অর্থাৎ ভূপৃষ্ঠ, সূর্যের আলো, বাতাস, বৃষ্টিপাত, তাই না, পাহাড়, পর্বত, নদী, এগুলো ইত্যাদি সকল প্রাকৃতিক উপাদানকে আসলে একত্রে বলা হয়ে থাকে ভূমি। তাহলে এখন আমরা দেখব যে ভূমির বৈশিষ্ট্যগুলো কি কি। ভূমির বৈশিষ্ট্য, উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান হিসেবে ভূমি বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা বলতে পারি যে ভূমি হচ্ছে প্রকৃতির দান। তাহলে আমরা কি বল যে ভূমি হচ্ছে উৎপাদনের একটি আদি এবং মৌলিক উপাদান। তাহলে এই যে মৌলিক উপাদান হিসেবে ভূমির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এক, যে ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতির দান, ভূমি প্রকৃতির দান বলতে বোঝায় যে আসলে ভূমি সৃষ্টিতে বা তৈরি করতে মানুষের কোনো অবদান নেই, মানুষের কোনো অবদান নেই। অর্থাৎ মাটির উপরে আলো, বাতাস, পানি, যে সমস্ত প্রকৃতির সম্পদ প্রভৃতি আসলে কি ভূমি অন্তর্ভুক্ত। আর এই সবই কিন্তু আসলে প্রকৃতি দান, প্রকৃতির প্রদত্ত বা আমরা বলতে পারি জানলা প্রদত্ত। ভূমির যোগান কি সীমাবদ্ধ। এরপর আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য বলতে পারি যে ভূমির যোগানটা হচ্ছে সীমাবদ্ধ। সীমাবদ্ধ সীমাবদ্ধ কারণ যদি কোনো কারণে ভূমির দাম বেড়ে যায় তাহলে কি আমরা কি ভূমির যোগান বা আয়তন বৃদ্ধি করতে পারবো? আমরা চাইলেও কিন্তু ভূমির যোগান কখনো বৃদ্ধি করা সম্ভব নয়। প্রকৃতি প্রদত্ত ভূমি যতটুকু রয়েছে আমাদেরকে ততটুকুই ব্যবহার করতে হবে। এই জন্য বলা হয়ে থাকে ভূমির যোগান সীমাবদ্ধ। কোনো কারণে যদি কোনো জায়গায় জমির দাম বেড়ে যায় তাহলে কিন্তু সেই জায়গার চাহিদা ভিত্তিতে ভূমির যোগান বৃদ্ধি করা কিন্তু কখনোই সম্ভব নয়। উৎপাদন খরচ নেই। ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে আসলে ভূমির কোনো উৎপাদন খরচ নেই। অর্থাৎ ভূমি প্রকৃতি প্রদত্ত বলে এটা তৈরি বা সৃষ্টি করতে মানুষের কোনো রকম অর্থ বিনিয়োগ করতে হয় না বা অর্থ ব্যয় করতে হয় না। হস্তান্তরযোগ্য নয়। ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে যে ভূমি হস্তান্তরযোগ্য নয়। ভূমি স্থানান্তরযোগ্য নয়, সরি, হস্তান্তরযোগ্য। ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। যেমন যদি কেউ মনে করে যে সে তার জমিটাকে সে হয়তো বগুড়া থেকে ঢাকায় যে বসবাস শুরু করবে, সে যদি এখনো মনে করে তার পক্ষে কি সম্ভব তার বাড়িটাকে মাথায় করে উঠিয়ে নিয়ে যাওয়া? তা কিন্তু সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে ভূমির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ভূমি স্থানান্তরযোগ্য নয়। কেউ চাইলে তার ভূমিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না। হ্যাঁ, তবে যদি কেউ চায় তাহলে সে তার ভূমি বা বাড়িটাকে বিক্রয় করে অন্য জায়গায় অর্থাৎ সে কি করতে পারে, হস্তান্তর করতে পারে। অর্থাৎ ভূমি হচ্ছে হস্তান্তরযোগ্য। সে চাইলে সে তার ভূমিটাকে বিক্রয় করে হস্তান্তর, অন্যের কাছে হস্তান্তর করে তার মূল্য নিয়ে যেতে পারে, কিন্তু আসলে ভূমিকে নয়। এরপর আমরা বলতে পারি যে ভূমি চিরস্থায়ী। ভূমি চিরস্থায়ী বা অবিনশ্বর। ভূমি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে ভূমি উৎপাদনের একটি চিরস্থায়ী উপাদান, একটি চিরস্থায়ী উপাদান। ভূমি সবসময় যদি অবিরাময় একটা ভূমি ব্যবহার করা হয় তাহলেও আসলে সেটার কিন্তু ক্ষয় বা বিনাশ নেই। অর্থাৎ ভূমি অবিনশ্বর, ভূমির কোনো ধ্বংস নেই, এটা নষ্ট হয়ে যায় না বা ভেঙে যায় না। যেমন যদি আমরা বলি যে কোনো স্থানে যখন একটা স্থাপনা হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, এরকম কোনো কারণে কি হয়ে যায়, আমরা দেখি যে মানুষের তৈরি হয়তো সেই স্থাপনাটা কিন্তু ভেঙে যায়, কিন্তু ভূমি যেখানকার সেখানেই থাকে। অর্থাৎ ভূমির কোনো বিনাশ বা ধ্বংস নেই। এই জন্য বলা হয়ে থাকে যে ভূমি চিরস্থায়ী। উর্বর শক্তির পার্থক্য বা উর্বরতা শক্তির পার্থক্য।
শক্তির পার্থক্য। ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে উর্বরতা শক্তির পার্থক্য। অর্থাৎ একটা দেশে বা পৃথিবীর সব জায়গায় সকল ভূমি কিন্তু একই রকম হয় না। কোনো জায়গায় দেখা যায় সমতল, কোনো রকম পাহাড় পর্বত বেষ্টিত, আবার কোনো জায়গার ভূমি দেখা যায় উর্বর, আবার কোনো জায়গার জমি কম উর্বর, আবার কোনো জায়গার জমি একেবারেই অনুর্বর। তার মানে কি, যে ভূমির উর্বরতা শক্তির যে পার্থক্য, এটা ভূমির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। স্থান ভেদে বিভিন্ন জায়গার ভূমিটা বা মাটিটা বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর আমরা বলতে পারি যে ভূমির ক্ষেত্রে ক্রমশমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। তাহলে আমরা কি বললাম, যে ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। এটি ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, একেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি। তাহলে আমরা কি বললাম, যে যদি একখণ্ড জমিতে নির্দিষ্ট হারে শ্রম এবং মূলধন নিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে উৎপাদন বাড়ে ঠিকই, তবে সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। দেখা যায় যে ভূমির ক্ষেত্রে আসলে এই ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি প্রযোজ্য। এই ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা আমরা চিত্রের সাহায্যে দেখতে পারি। আমরা এটি ধরলাম উৎপাদন L1 L3, আমরা ধরে নিলাম Q1 Q2 এরপর আমরা ধরে নিলাম Q3 এরপর Q4। তাহলে আমরা ধরে নিলাম যে ভূমি অক্ষে আমাদের শ্রমিক সংখ্যা এবং লম্ব অক্ষে হচ্ছে আমাদের মোট উৎপাদন বা টিপি। যদি আমরা দেখছি যে শ্রমের পরিমাণ L1 তখন আমাদের উৎপাদনের পরিমাণ ছিল Q1। একই হারে যখন শ্রমের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে L1 থেকে L2, তখন কিন্তু উৎপাদনের পরিমাণ, মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে Q2। এরপরে যদি শ্রমের পরিমাণ আরো বৃদ্ধি করা হয়, পরিবর্তনশীল উৎপাদন যদি আরো বৃদ্ধি করা হয় L3, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণ Q3। তো আমরা দেখতে পাচ্ছি যে Q1 Q2 এবং Q2 থেকে Q3 দূরত্বটা একটু কম। এখন এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে আসলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের টিপি বা মোট উৎপাদন রেখা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ও Q1 গ্রেটার দেন Q1, Q2 গ্রেটার দেন Q2, Q3, তাই না? তার মানে কি, ভূমির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে যখন ক্রমহ্রাসমান হারে শ্রম মূলধন নিয়োগ করা হবে, উৎপাদন কি হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, এটাকে বলা হয়ে থাকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি। এরপরে আমরা আসি শ্রম। শ্রম কাকে বলে? সাধারণত আমরা শ্রম বলতে মানুষের শারীরিক বা কর্মদক্ষতাকে বুঝিয়ে থাকি। তার আমরা কি বলি যে শ্রমটা আসলে কি? সাধারণত যদি আমরা বলি যে শ্রম বলতে আসলে কি বোঝানো হয়, সাধারণত শ্রম বলতে কিন্তু আসলে মানুষের কর্মশক্তিটাকে বোঝানো হয়। কিন্তু অর্থনীতিতে এই শ্রম শব্দটি শুধুমাত্র একটু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে শ্রম বলতে আসলে বোঝানো যায় যে একজন শ্রমিক তার মজুরির বিনিময়ে উৎপাদন কার্যে নিয়োজিত, যে একজন শ্রমিক মজুরির বিনিময়ে উৎপাদন কার্যে নিয়োজিত তার দৈহিক বা মানসিক যে শ্রম, পরিশ্রম, এটাকেই বলা হচ্ছে শ্রম। তাহলে আমরা কি বললাম, যে আসলে পারিশ্রমিক বা মজুরির বিনিময়ে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের দৈহিক এবং মানসিক যে শক্তি, এটাই হচ্ছে শ্রম। যেমন একজন শিক্ষকের মানসিক শ্রম শক্তির কিন্তু যেমন
শ্রম, ঠিক তেমনি একজন রাজমিস্ত্রির শারীরিক শ্রমও কিন্তু যে কর্মদক্ষতা, এটাও কিন্তু এক ধরনের শ্রম, কারণ উভয় কি করছে এক্ষেত্রে মজুরির বিনিময়ে কিন্তু কাজ করে থাকে। এখন এক্ষেত্রে যদি আমরা বলি যে একজন চোর বা একজন ভিক্ষুকের কর্মশক্তি বা শ্রম, এটাকে কর্মশক্তি যে কর্মশক্তি দান করে এটাকে কিন্তু আসলে শ্রম বলা যায় না, কেন তারা কিন্তু আসলে কোনো মজুরির ভিত্তিতে তাদের শ্রম শক্তিটাকে ব্যবহার করে না। এছাড়াও তাদের শ্রমের কিন্তু আসলে কোনো উপযোগিতা বা উপকারিতা নেই, এই জন্য একজন চোর বা ভিক্ষুকের শ্রমকে কর্মশক্তিকে আমরা শ্রম বলতে পারি না। শ্রমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো দেখব। শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের প্রধান বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে শ্রম জীবন্ত উপাদান। শ্রমের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে আসলে শ্রম হচ্ছে জীবন্ত উপাদান বা উপকরণ। কেননা একজন শ্রমিক যতক্ষণ জীবিত থাকে ততক্ষণই কিন্তু আসলে তার শ্রমের অস্তিত্ব থাকে। শ্রমিক মারা গেলে কিন্তু তার আসলে শ্রমের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য বলা হয়ে থাকে আসলে শ্রম হচ্ছে একটি জীবন্ত উপাদান বা উপকরণ। শ্রম ক্ষণস্থায়ী। শ্রমটা কি? শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী। এটি শ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কেন আসলে শ্রমকে কি করা যায় না, সঞ্চয় করে রাখা যায় না। এখন এই কারণে শ্রমিক যেদিন কাজ করবে না সেদিন কিন্তু আসলে সেই সময়টাতে সেই দিনের শ্রমটা আসলে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি সঞ্চয় করা যেত তাহলে কি হতো, তার সেই শ্রমটা কিন্তু নষ্ট হতো না। এই জন্য বলা হচ্ছে যে আসলে শ্রমটা হচ্ছে ক্ষণস্থায়ী। যদি কোনো একজন শ্রমিক তার ওই দিনের কাজ না করে, ওই দিনের কাজ সম্পন্ন না করে, তাহলে কি হবে, সেই সময়টাতে শ্রমের ব্যবহারটা হবে না, অর্থাৎ যখন সে কাজ করবে না তার শ্রমটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এরপর আমরা বলতে পারি শ্রমকে পৃথক করা যায় না। শ্রমকে পৃথক করা যায় না, বা আমরা বলতে পারি শ্রম ও শ্রমিক সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমিক এবং শ্রম পরস্পর কি আসলে অবিচ্ছেদ্য। একজনকে অর্থাৎ শ্রমিক থেকে কখন পৃথক করা যায় না, এটাও শ্রমের একটা বৈশিষ্ট্য, কারণ শ্রমিক তার শ্রম বৃদ্ধি করে, নিজেকে নয়। এই জন্য বলা হয় যে আসলে শ্রমিক এবং শ্রম দুটো হচ্ছে অবিচ্ছেদ্য। এরপর আমরা বলতে পারি শ্রম গতিশীল। শ্রম গতিশীল। শ্রমের গতিশীলতা বা শ্রম গতিশীল, এটাও শ্রমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ শ্রমিক এক স্থান থেকে যখন অন্য স্থানে বা এক পেশা থেকে যখন অন্য পেশায় স্থানান্তরিত হয় তখন কিন্তু তার শ্রম কি হয়ে থাকে, স্থানান্তরিত হয়ে থাকে। এই জন্য বলা হয় যে আসলে শ্রম গতিশীল। শ্রমিক যেখানে যাবে তার সঙ্গে সঙ্গে তার শ্রম কি হবে, সেই জায়গাতে অর্থাৎ স্থানান্তরিত হবে। এরপর আমরা বলতে পারি শ্রমের দর কষাকষির ক্ষমতা কম। শ্রমের দর কষাকষির ক্ষমতা কম, এটা শ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কেননা শ্রমটা আসলে কি ক্ষণস্থায়ী, যেটাকে সঞ্চয় করে রাখা যায় না। এই জন্য একজন শ্রমিকের একার পক্ষে নিয়োগকর্তার সাথে মজুরি নিয়ে দর কষাকষি করা সম্ভব হয় না, অর্থাৎ একজন শ্রমিকের পক্ষে, একজনের পক্ষে তার নিয়োগকর্তার সাথে দর কষাকষি করতে সে পারে না। যদি সঞ্চয় করা যেত বা শ্রম যদি ক্ষণস্থায়ী না হতো তাহলেই কিন্তু আসলে সে কি করতে পারতো, দর কষাকষিটা করতে পারতো। শ্রমের যোগানের পরিবর্তন। শ্রমের যোগানের পরিবর্তন, এটি শ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শ্রমের যোগানের পরিবর্তন অর্থাৎ শ্রমের যোগান বৃদ্ধি, এটা কিন্তু আসলে সময় সাপেক্ষ একটি ব্যাপার, এটাও শ্রমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন চাহিদা বাড়লেও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শ্রমের যোগানটা বৃদ্ধি করা সম্ভব হয় না। যেমন কোনো কারণে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চাহিদা বেড়ে যায় তাহলে কি সঙ্গে সঙ্গে কি আমরা সেটা কি যোগান কি বৃদ্ধি করতে পারবো? যোগান কিন্তু বৃদ্ধি করা সম্ভব নয়, কারণ একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে তৈরি করাটা কি একটা সময়ের ব্যাপার বা সময় সাপেক্ষ ব্যাপার, তাদেরকে তৈরি করার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। এই জন্য বলা হয় যে আসলে শ্রমের যোগানের পরিবর্তন করা সম্ভব নয়, দাম বাড়লেও তাৎক্ষণিকভাবে শ্রমের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। শ্রমের যোগান ও মজুরি হারের সম্পর্ক বিপরীত, এটি শ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শ্রমের যোগান
ও মজুরি হারের সম্পর্ক। সম্পর্ক বিপরীত। শ্রমের যোগান ও মজুরি হারের সম্পর্ক বিপরীত, এটি শ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ অধিক মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্কে কি হয়ে থাকে? বিপরীত। কোনো কারণে যদি শ্রমের মজুরি অধিক হারে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে শ্রমিক কি করে থাকে? অধিক মজুরির কারণে সে আরাম আয়েশ করতে পছন্দ করে, তখন সে কি করবে? কম শ্রম দিতে রাজি হবে। এই জন্য বলা হয় যে যদি শ্রমের যোগান এবং মজুরি হারের সম্পর্কটা বিপরীত। যদি মজুরি বৃদ্ধি পায় তাহলে শ্রমিক কি করবে? আরাম আয়েশ করতে পছন্দ করবে, সে বিনোদন করতে পছন্দ করে, তখন সে কি করবে? কাজ কম করবে, অর্থাৎ সে তার শ্রমটাকে তখন কম দান করবে। এই জন্য মজুরি হার অর্থাৎ মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগানটা কি হয়ে যায়? কমে যায়। তাহলে এটা এই হচ্ছে আমাদের শ্রমের বৈশিষ্ট্য। এরপর আমরা আসি মূলধন। মূলধন উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। সাধারণত এই যে মূলধন, সাধারণত মূলধন বলতে আমরা আসলে কি বুঝে থাকি? সাধারণত যদি আমরা মূলধন বলি তাহলে আমরা মূলধন বলতে আসলে কিন্তু অর্থ বা টাকা পয়সাকেই কিন্তু বুঝে থাকি। এটাকে কিন্তু আমরা আসলে মূলধন বলে থাকি। কিন্তু অর্থনীতিতে বলা হচ্ছে যে মূলধন হলো মানুষের আয়ের সেই অংশটা, যে অংশটা মানুষ সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে, এটাকেই বলা হচ্ছে মূলধন। তাহলে আমরা কি বললাম? যে মানুষের আয়ের যে অংশটা সরাসরি ভোগের জন্য ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয়ে থাকে মূলধন। যেমন একজন কৃষকের জমি চাষ করার জন্য কি দরকার? বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন, যেমন বীজ, কোদাল, লাঙ্গল, তাই না? এগুলো কৃষক কি করছে? সরাসরি কিন্তু ভোগের জন্য ব্যবহার করছে না। সে কৃষক বীজ কেন সংরক্ষণ করে থাকে? পুনরায় উৎপাদনের জন্য। সে আবার উৎপাদন করবে বলে বীজটাকে সংরক্ষণ করে থাকে। তাহলে আসলে এক্ষেত্রে কৃষকের বীজও কিন্তু একটা কৃষকের মূলধন। এই অর্থে আমরা বলতে পারি যে গুদামঘর, বিভিন্ন ধরনের কাঁচামাল, স্থায়ী যন্ত্রপাতি, কারখানা, এই সবই কিন্তু আসলে মূলধন। মূলধনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আমরা বলতে পারি মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আসলে মূলধন হচ্ছে উৎপাদনশীল। মূলধন উৎপাদনশীল। মূলধনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনশীল উপকরণ, অর্থাৎ মূলধন ছাড়া ভূমি শ্রম যদি থেকে থাকে এর সঙ্গে সঙ্গে মূলধন প্রয়োজন, মূলধন ছাড়া উৎপাদন সম্ভব নয়। এরপর আমরা বলতে পারি মূলধন মানুষের অতীত শ্রমের ফল। মানুষের অতীত শ্রমের ফল। মূলধনটা আসলে কি? মূলধন হচ্ছে মানুষের অতীত শ্রমের ফল, অর্থাৎ মানুষ অতীতে যা সঞ্চয় করে রাখে ভবিষ্যতে বিনিয়োগের উদ্দেশ্যে, সেটাই হচ্ছে আসলে মূলধন। এরপর আমরা বলতে পারি মূলধন তাহলে আসলে কি? মূলধন সঞ্চয়ের ফল। মূলধন সঞ্চয়ের ফল। মূলধন সঞ্চয়ের ফল। এরপর আমরা আরো বলতে পারি যে মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যৎ আয়ের পথ সৃষ্টি করা। মূলধন কি? আসলে তুলনামূলকভাবে গতিশীল, শ্রমের মতো নয়। মূলধন কি? আসলে ভূমির মতো কিন্তু নয়, যেটাকে স্থানান্তর করা যায় না। ভূমিকে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, কিন্তু মূলধনকে কিন্তু আসলে গতিশীল। মূলধনকে কিন্তু চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করা যায়? গতিশীল নিয়ে যাওয়া যায়। এরপর মূলধনটা কি? সমজাতীয় নয়। মূলধনের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, মূলধনের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, মূলধন বিভিন্ন শ্রেণী হতে পারে, যেটা আমরা একটু আগে উদাহরণে দেখলাম। এরপর আসি আমরা সংগঠন। উৎপাদন ক্ষেত্রে সংগঠনটা কি? আগে আমরা সেটা জেনেছি যে আসলে উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে যে উপযুক্ত সমন্বয়ের প্রয়োজন, এই উপযুক্ত সমন্বয়টাকেই বলা হয়ে থাকে সংগঠন। তাহলে আমরা কি বললাম যে উৎপাদনে যে উপরোক্ত যে তিনটা উপকরণ রয়েছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এদের মধ্যে যে উপযুক্ত সমন্বয় করা বা সমন্বয় করতে হয়, এই সমন্বয় করাটাকেই আসলে বলা হয়ে থাকে সংগঠন। এবং যে ব্যক্তি বা যারা এই সংগঠনের দায়িত্ব পালন করে থাকে তাকে বলা হয়ে থাকে সংগঠক বা উদ্যোক্তা। সংগঠনেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে আসলে সংগঠন হচ্ছে এক ধরনের বিশেষ শ্রম। সংগঠন হচ্ছে এক ধরনের বিশেষ শ্রম, যে এটাকে কে দিয়ে থাকে? কোনো ব্যক্তি বা উদ্যোক্তাকে দিতে হয়। সংগঠনকে আসলে শ্রমের মতো একটা জীবন্ত উপকরণ, কেননা সংগঠন এক ধরনের বিশেষ শ্রম। সেদিক থেকে যদি আমরা বলি তাহলে সংগঠনও কি? একটা হচ্ছে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, কারণ সংগঠনের দায়িত্ব বা সংগঠকের দায়িত্ব পালন করে থাকে কোনো ব্যক্তি বা উদ্যোক্তা। এরপর আমরা বলতে পারি যে সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা বা জনকল্যাণ করা, এটাও সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এরপর সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে সংগঠন উৎপাদনের কি করে থাকে, যাবতীয় ঝুঁকি বহন করে থাকে। অর্থাৎ সংগঠন যেমন মুনাফা অর্জন করা বা জনকল্যাণ করা যেমন তার লক্ষ্য, ঠিক তেমনি মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়িক যাবতীয় ঝুঁকি কিন্তু একজন সংগঠন বা সংগঠনকে বহন করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত যতটুকু আমরা শিখলাম, আশা করছি আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এর পরবর্তী টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।